বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রাকিব হাসান, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, আফাজউদ্দিন মেমোরিয়াল কলেজ। তো আজকে আমরা গত দুইটা ক্লাসের মতোই যা পড়েছিলাম তা হচ্ছে আমরা গত দুইটা ক্লাসে আমরা পড়েছিলাম ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র এ বিষয়ের পঞ্চম অধ্যায় স্বল্প মধ্যমেয়াদী অর্থায়নের ধারাবাহিক তৃতীয় ক্লাসে আমরা আজকে হাজির হলাম। তো আমরা গত দুইটা ক্লাসে আমরা যা পড়েছি তার উপর বেস করেই আজকে তৃতীয় নম্বর ক্লাস। এই দুইটা ক্লাসে আমরা যে সূত্রগুলো পড়েছি, মোট তিনটা সূত্র পড়েছি, এই তিনটার উপর আমাদের আজকে মানে হচ্ছে ক্লাসটা। তো ঠিক আছে, আমরা আজকে কি শিখবো একটু দেখে নিই। আমরা শিখবো হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয়, সিটিসি সংক্ষেপে বলতে পারি, কস্ট অফ ট্রেড ক্রেডিট, ব্যবসায় ব্যাংক ঋণের খরচ, আমরা জানি সিভিএল, কস্ট অফ ব্যাংক লোন, হ্যাঁ, বাণিজ্যিক পত্রের ব্যয় বা সিসিপি, কস্ট অফ কমার্শিয়াল পেপার। তো আমরা গত দুইটা ক্লাসে এগুলা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়েছিলাম। তো কিভাবে উদ্দীপক হয় বা উদ্দীপকগুলা কীরকম আকারে আসতে পারে, তো আমাদের সেই বিষয়ে আমরা ধারণা খুব কম দিয়েছি। তো যেহেতু আমরা এই অধ্যায়টা আমরা একাদশ শ্রেণীতে পড়েছি, তো সেহেতু আমরা কিছুটা জানি। তো তারপরেও আমি তোমাদের কথা চিন্তা করে এই অধ্যায়ের যে এই তিনটা সূত্রের উপর বেস করে বিগত সালে যে ভুট কোশ্চেনগুলো আছে, ভুট কোশ্চেন যেগুলো আসছে এই এইচএসসি পরীক্ষার যে প্রশ্নগুলা এগুলোর যত আছে, তো আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ঠিক আছে, আমরা একে একে চলে যাই আমাদের উদ্দীপকগুলোতে। তাহলে ঠিক আছে, আমরা প্রথমে দেখব হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয় বা খরচ নির্ণয়। তো আমরা জানি ব্যবসায় ঋণের ব্যয় বা খরচ নির্ণয় আমরা সংক্ষেপে বলতে পারি সিটিসি। আমরা এই সূত্র দিয়ে করতে পারি অথবা আমরা এই সূত্র দিয়েও করতে পারি। তো সাধারণত আমরা তোমাদের শিখিয়েছি এই বাংলা সূত্র দিয়ে, যেহেতু অঙ্কে মানে হচ্ছে দেয়া থাকে বাট্টার হার এরকম দেয়া থাকে, তো সেহেতু এটা অনেক সময় আমরা এগুলো মনে রাখতে পারি না, এর জন্য আমরা এই সহজেই এটা দিতে পারি। তো ঠিক আছে, আমরা সূত্রটা আবারও দেখে নিলাম। তো আমরা জানি যে হচ্ছে বাট্টার হার মানে হচ্ছে যেটা কম দিব, ছাড় পাবো, পরিশোধকাল, আমরা এগুলো বুঝি। তো আমরা উদ্দীপকে চলে যাই আর কথা না বাড়িয়ে। তো উদ্দীপকে হচ্ছে প্রথমটা দেখো, আমি প্রথমেই বলেছি যে আজকে তোমাদের শুধু বুট কোশ্চেন নিয়ে আলোচনা করব। গত মানে হচ্ছে বিগত যত সালে যে বোর্ডে যতগুলো বোর্ডে তোমাদের এই অধ্যায় থেকে এই তিনটা সূত্র, এই তিনটার উপর বেস করে যে সূত্রগুলা, তিনটা সূত্রের উপর বেস করে যে উদ্দীপকগুলো হয়েছে আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে বা আমাদের পরবর্তীতে সুবিধা হয়। তো আমি তোমাদের বুঝিয়ে দিলে সলিউশন তোমাদের বইয়ে কিছু আছে বা আমি কিছু করিয়ে দিব। তো দেখো যেগুলো কঠিন সেগুলো আমি আসলে সলিউশন করে দিচ্ছি। তো এক নম্বর দেখো, সানমুন কম্পিউটার্স তাদের চলতি মূলধন সংগ্রহের জন্য 3/10 নিট 30 শর্তে ব্যবসায় ঋণ গ্রহণ অথবা 2% মাসিক চক্রবৃদ্ধি হারে যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে স্বল্পমেয়াদী ঋণ নিতে পারে। তাহলে সানমুন কম্পিউটার্স তার স্বল্প মেয়াদের জন্য তার চলতি মূলধন স্বল্প মানে হচ্ছে, আমরা যেহেতু অধ্যায়ের নাম স্বল্প মেয়াদী, 1 বছরের কম সময়ের জন্য তার টাকা দরকার। তার কাছে অপশন আছে কয়টা? 2টা। হয় সে বাকিতে পণ্য কিনতে পারে অথবা সে কি করতে পারে, ব্যাংক থেকে 2% মাসিক চক্রবৃদ্ধি হারে যে কোনো ব্যাংক থেকে ঋণ নিতে পারে। তাহলে সে কোনটা নিবে? কোনটার মধ্যে খরচ কম বা বেশি? যে আমরা জানি যেটার মধ্যে আমি ধার করলে যদি আমার ধারের বাবদ খরচ কম হয় আমি ধারই নিব, বাকিতেই আমি পণ্য কিনবো। আর আমি যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি যদি কিনতে পারি, সেক্ষেত্রে ব্যাংক সুদের হার যদি কম হয় তাও আমি নিব। তাহলে এখানে কন্ডিশন দেয়া আছে, টার্মস দেয়া আছে, মানে হচ্ছে 30 দিনের মধ্যে আমাকে ধারের টাকা পরিশোধ করতেই হবে এবং 10 দিনের মধ্যে দিলে 3% কি রাখবে, কম পাবো আমরা, তাই বলছে। তাহলে গ নম্বর বলছে উদ্দীপকে সানমুন কম্পিউটার্স এর ব্যবসায় ঋণের খরচ বা ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করো। তো আমরা জানি যে গ অংশে ব্যবসায় ঋণের ব্যয় বের করার সূত্র হচ্ছে এইটা, তাই না? তো দেখি তো ব্যবসায় ঋণের ব্যয় সূত্র এইটা। তাহলে বাট্টার হার কত? এখানে 3
3% কম রাখবে আমাদের, তাই না? তারপরে হচ্ছে আর হচ্ছে বাট্টার হার তাহলে 3 দেখো বাট্টার হার 3 100 সূত্রের মাইনাস সূত্রের 360 সূত্রে দেয়া আছে পরিশোধকাল। আমরা জানি যে 30 দিনের মধ্যে কি করতে হবে, পরিশোধ করতে হবে, তাহলে পরিশোধকাল 30 দিন। আর আমি যদি এই 3% ছাড় পেতে চাই তাহলে কয় দিনের মধ্যে দিতে হবে, 10 দিনের মধ্যে দিতে হবে। তাহলে বাট্টা গ্রহণের সময় মানে হচ্ছে আমি যদি ছাড়টা পেতে চাই যে সময়ের মধ্যে দিতে হবে ওইটা হচ্ছে বাট্টা গ্রহণের সময়। তো দেখো জাস্ট এই নিয়মের মধ্যেই বসিয়ে দিলাম। তো দেখলাম যে আমি যদি হচ্ছে ধারে বা বাকিতে পণ্য মানে হচ্ছে নিয়ে আসি বা ঋণ গ্রহণ করি বা বাকিতে আমি পণ্য নিয়ে আসি, সেক্ষেত্রে আমাকে খরচ বহন করতে হবে হচ্ছে 55.67%। আমাকে খরচ বহন করতে হবে। আচ্ছা আমি তো এটা দেখলাম, আমি যেহেতু প্রথমেই বলছি যে সানমুন কম্পিউটারের কাছে দুইটা অপশন আছে, বোঝার চেষ্টা করো প্লিজ একটু, যে দুইটা অপশন আছে। তোমার টাকা দরকার, তোমার কাছে দুইটা অপশন, যে হয় তুমি বাকিতে কিছু পণ্য নিতে পারো অথবা তুমি ব্যাংক থেকে ঋণ নিয়ে পণ্য কিনতে পারো। তাহলে তুমি কোনটা কিনবা, বাকিতে নিবা, বাকিতে পণ্য নিবা, না হচ্ছে ব্যাংক থেকে নিবা? তাহলে তুমি অবশ্যই ওইটাই নিবা যেটার মধ্যে কি খরচ কম। তো এখানে দেখলাম যে আমি যদি বাকি নেই, বাকিতে যদি আমি পণ্য কিনি, সেক্ষেত্রে আমাকে খরচ বহন করতে হবে। খরচ মানে কি, পরিশোধ করতে হবে আমরা কত পার্সেন্ট, 5.67%। দেখো আমরা বলছি যে ব্যবসায়ী ঋণে মানে হচ্ছে কখন খরচ হয়, যদি আমরা কি করি, বাট্টার সুযোগ গ্রহণ না করি, সেক্ষেত্রে আমাদের খরচ বহন করতে হয়। আমরা জানি যে প্রকৃতপক্ষে ব্যবসায় ঋণ নিলে মানে হচ্ছে বাকিতে পণ্য নিলে কোনো খরচ নাই। যদি না আমরা বাট্টার সুযোগ গ্রহণ না করি, সেক্ষেত্রে কি হয়, আমাদের খরচ ধরা হয়। তাহলে এখানে যদি বাট্টার সুযোগ আমরা গ্রহণ না করি তাহলে আমাদের কত নিতে হচ্ছে, খরচ বহন করতে হচ্ছে 55.67%। তাহলে আমরা দেখি যদি আমরা ব্যাংক থেকে ঋণ নেই, তাহলে ব্যাংক বলছে 2% প্রতি মাসে আমাদের কি নিবে, 2% সুদ নিবে। তাহলে ব্যাংক বলছে 2% নিবে, আমরা জানি ব্যাংক আসলে যেটা বলে ওইটা নেয় না, এর সাথে বেশি নেয়, তাহলে ব্যাংক আসলে কত নিবে, তাহলে একটু দেখি। তাহলে কার্যকরী সুদের হারের মাধ্যমে আমরা দেখব যে আসলে ব্যাংক আমাকে বলছে 2% সুদ নিবে। তাহলে এই কার্যকরী সুদের মাধ্যমে আমরা দেখলাম ব্যাংক আমার কাছে প্রতি মাসে 2.02% কি নিবে, সুদ নিবে। তো প্রতি মাসে কিন্তু নিবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে আমি যদি ব্যবসায় ঋণের মানে হচ্ছে মানে ধারে যদি আমি ঋণ নেই বা ধারে যদি আমি পণ্য আনি, সেক্ষেত্রে আমাকে 55.67% আমাকে খরচ বহন করতে হবে। আর অন্যদিকে আমি যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে পণ্য কিনি, সেক্ষেত্রে প্রতি মাসে 2.02% ব্যাংক সুদ দিতে হবে। এক্ষেত্রে আমরা বুঝতেই পারলাম যে হচ্ছে যদি প্রতি মাসে হয়, আমরা ধরি 12 মাসে তো 24%, তাই না, 24%, তাও কিন্তু এটার সাথে কি হয়, কম হয়। তো সেহেতু আমাদের ব্যাংক থেকে ঋণ নিয়ে স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করাই কি উচিত হবে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে দুইটা অপশন ছিল, আমরা দেখলাম যে আমি যদি বাকিতে নেই তাহলে আমার এত খরচ বহন করতে হবে, আর আমি যদি ব্যাংক থেকে ঋণ নেই তাহলে ব্যাংক বলছে 2%, আসলে তো 2% সুদ নেয় না, কত নেয় তাই বের করলাম। ব্যাংক প্রকৃতপক্ষে আমাদের কাছে নিবে 2.02%। তাহলে আমি যদি বললাম যে প্রতি মাসে নেই, তাহলে 12 মাসে কত নেয়, তাহলে এটা যদি ডাবল করে 24, কিন্তু তারপরেও কিন্তু এটা সাথে কম হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যাংক থেকে ঋণ নিলেই আমাদের জন্য সুবিধা হবে, খরচ কম হবে। তো ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন বুঝে ফেলি। তো আমরা ধরে নিলাম তোমরা প্রথমটা বুঝতে পারছো। তো দেখো প্রথমটা এখানে আমরা দিছি হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, মানে বাকি 2 নাম্বার যে প্রশ্নটা এটা কিন্তু এইচডব্লিউ, এটা তোমরা বুঝতে হবে। যেগুলো একটু কঠিন আমি সেগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, আর বাকি যেগুলা তোমরা পারবা সেগুলো এইচডব্লিউর মধ্যে দেয়া আছে। তারপরেও যদি না পারো তাহলে তো আমি আসি। দেখো কি বলছে, হামিদ সাহেব একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করেন, মানে একটা প্রাইভেট ফার্মে চাকরি করেন। প্রতিষ্ঠানটি ধারে কাঁচামাল ক্রয় করে থাকে, মানে বাকিতে কি করে থাকে, ক্রয় করে থাকে। সম্প্রতি কাঁচামাল সরবরাহকারী ধার পরিশোধের জন্য 2/10
নিট 45 শর্ত প্রস্তাব দিয়েছে। মানে যার কাছ থেকে ধারে পণ্য আনে তারা কি দিছে, শর্ত দিছে, ভাই আপনি 45 দিনের মধ্যে টাকাটা অবশ্যই দিয়ে দিবেন, যদি 10 দিনের মধ্যে দেন তাহলে কি করব আমরা 2% কম রাখবো। এটা বলছে কে বলছে, যে হামিদ, যে যার হামিদের যে কোম্পানি, যে কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানি যে কোম্পানির কাছ থেকে বাকিতে আনে ওই প্রতিষ্ঠান বলছে। তো ওকে, তারপর কি বলছে, এমতো অবস্থায় হামিদ সাহেব তার মালিককে 2% বাট্টা গ্রহণের অনুরোধ জানালেন। মানে কি 10 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিতে বলতেছে কাকে, হামিদের যে মালিক, যে কোম্পানিতে চাকরি করে তাকে। এখন কি বলছে, তারপরে দেখো, কিন্তু মালিক পাল্টা যুক্তি দেখালেন, আমার হাতে নগদ টাকা নেই। মানে মালিক বলতেছে যে তুমি যে আমাকে মানে হচ্ছে 2% বাট্টা গ্রহণ করতে বলতেছ, আমার কাছে তো নগদ টাকা নাই, এখন নগদ টাকা ছাড়া তো আমি আসলে দিতে পারবো না, তাই না? তো তাই বলছে, তারপরে বলছে যে হচ্ছে 2% বাট্টার জন্য আমি 14% হারে ব্যাংক থেকে ঋণ নিতে পারবো না। মানে 2% ছাড়ের জন্য 14% সুদ দেয়া আমি ব্যাংক থেকে ঋণ নেই না, আমি এই 2% বাট্টা গ্রহণ করার আমার দরকার নাই, তাই সেটা লাভজনক হবে না। এটা কি বলতেছে, মালিক বলতেছে। আচ্ছা, হামিদ সাহেব তার মালিককে বোঝাতে কি হলেন, ব্যর্থ হলেন। এখন হামিদ বলতেছে যে তার মালিককে যে স্যার আপনি 2% বাট্টা গ্রহণ করেন, মানে 10 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেন। হামিদের মালিক বলতেছে যে না ভাই, আমি 2% এই 2% ছাড়ের জন্য আমি 14% ব্যাংকে থেকে 14% হারে ব্যাংক ঋণ আইনা আমি ওইটা নিতে পারবো না, এটা লাভ হবে না। এটা হামিদের মালিক বুঝতেছে এটা যে হচ্ছে লাভ হবে না। কিন্তু হামিদ সাহেব তার মালিককে বোঝাতে ব্যর্থ হলেন, 2% বাট্টার সুযোগ গ্রহণ না করলে বার্ষিক ব্যয় কি হবে, বেশি হবে, মানে বছর শেষে ব্যয়ের পরিমাণটা কি হবে, বেশি হবে, তাই বলছে। তাহলে উদ্দীপকে প্রদত্ত শর্ত অনুযায়ী ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করো। তাহলে যেহেতু সে মানে হচ্ছে কি বলে না, এই 2% বাট্টা গ্রহণ করতেছে না, বাট্টার সুযোগ গ্রহণ করতেছে না, সেক্ষেত্রে আমরা দেখি তো আসলে এই গ অংশে আমাদের ব্যয় কত আসে, এখানে ব্যয় আসে তাহলে 20.99%, যেহেতু সে বাট্টার সুযোগ কি করলো না, গ্রহণ করে নাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা করে নিলাম। তো আমাদের গ অংশে এই রেজাল্ট আসলো। পরে বলছে হামিদ সাহেব তার মালিক ও দুজনের মধ্যে কার সিদ্ধান্ত সঠিক। মানে হামিদ বলতেছে 2% বাট্টার সুযোগ গ্রহণ করতে, আর বাট্টার সুযোগ গ্রহণ করতে হলে অবশ্যই 10 দিনের মধ্যে দিতে হবে, কারণ হামিদের মালিকের কাছে টাকা নাই, তো সে ব্যাংক থেকে ঋণও নিবে না। তবে হামিদ বলতেছে আপনি ব্যাংক থেকে ঋণ নিয়ে হইলেও টাকাটা দিয়ে দেন 10 দিনের মধ্যে, কিন্তু মালিক সেটা বুঝে নাই। তো দেখি তো আসলে এই যেহেতু কার কথা সঠিক, হামিদের কথাটা সঠিক, মানে হামিদের সিদ্ধান্ত কি সঠিক ছিল যে হচ্ছে 10 দিনের মধ্যে দেওয়া উচিত ছিল না উচিত ছিল না। এখন 10 দিনের মধ্যে যদি দেওয়া উচিত তাহলে এটা হলো হামিদের সিদ্ধান্ত, আর যদি উচিত না সেটা কার সিদ্ধান্ত, মালিকের সিদ্ধান্ত। তাহলে দেখি আমরা ঘ অংশে। তো এখানে দেখো উদ্দীপকে হামিদ সাহেব তার মালিক ও দুজনের মধ্যে হামিদের সিদ্ধান্ত সঠিক বলে আমি মনে করি। কেন? কারণ ব্যাংক ঋণের ব্যয় কত পার্সেন্ট, 14% ঋণের ব্যয়। আর আমরা এই ঘ নম্বরে বের করছি হচ্ছে আমি টাকাটা দেই নাই বিধায় আমাকে খরচ, বছর শেষে খরচ কত দিতে হইছিল, 20.99%। তাহলে কি এই ব্যাংক ঋণের চাইতে কি এটা বেশি না, বেশি। তাহলে কার সিদ্ধান্ত সঠিক ছিল, হামিদের সিদ্ধান্ত সঠিক। কারণ হামিদ বলছিল যে আপনি 14% ঋণ নিয়ে হইলেও আপনি 2% বাট্টার সুযোগ গ্রহণ করেন, সে নাই, তেরামো করছে, সে বেশি বুঝছে, পাক না, তাই না? তো এখানে তো দেখা বছর শেষে কিন্তু 6% কি দিতে হইল, বেশি দিতে হইল। তো তাহলে এখানে আমরা বুঝতেই পারলাম যে হামিদের সিদ্ধান্ত সঠিক। পরবর্তীতে দেখো, পরবর্তীতে তার একটা কথা বলছে, যদি ধার পরিশোধের শর্ত 2/10, এখানে ধার পরিশোধের শর্ত কত ছিল, 2/10, আর পরিশোধকাল ছিল 45, তাহলে এখানে যদি 90 হয় সেক্ষেত্রে সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে কিনা, মানে হচ্ছে অন্য কোনো মানে এই সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে কিনা, তাই একটু দেখি তো পরিবর্তন হয় নাকি। তো আমরা দেখলাম যে পরিশোধকাল চেঞ্জ করে দেখি যে এখানে রেজাল্ট কত আসছে, 9.18%। তাহলে এখানে বলা যায় যে কি বলছে, যে লক্ষণীয় যে ধার পরিশোধের শর্ত পরিবর্তনে ব্যবসায়ী ঋণের ব্যয় হবে 9.18%, যা ব্যাংক ঋণের চাইতে কম। তাহলে কি সিদ্ধান্ত পরিবর্তন কি হবে, যদি পরিবর্তন মানে হচ্ছে পরিশোধকাল যদি পরিবর্তন করে দেয়, তাহলে দেখতেছি যে যদি আমাদের 14%-এর চাইতেও কি টাকা কম চলে আসছে, মানে খরচ কম চলে আসছে,
এই বলছে যে হচ্ছে যদি ধার পরিশোধের শর্ত 2/10 নিট এত হয় সেক্ষেত্রে সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে কিনা, অবশ্যই হবে। তাহলে এখন আমি এই যে এই ব্যবসায়ের ঋণ থেকেই আমি নিতে পারি, কিন্তু এইরকম থাকলে আমরা কি করতে পারি না, ব্যবসায় ঋণ নিতে পারি না। আমরা হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিয়েই আমরা কি করতে পারি, টাকাটা দিতে পারি, এটাই বলছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমি তো আসি, আমাকে অবশ্যই বলবে, আমি আর যাদের সমস্যা তারা তাদের পার্সোনাল মেসেঞ্জার থেকে বলবে যে স্যার এইটাই সমস্যা, এই অঙ্কটা এতটুকু বুঝি নাই, আমি ওইখানে সলভ করে দেবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ওকে। পরবর্তীতে আমরা মানে হচ্ছে যাই, আমরা যেহেতু মানে হচ্ছে ব্যবসায়ী ঋণের ব্যয় সিটিসি দেখলাম, তাই এখন দেখব আমরা দেখি একটু সলভ করার চেষ্টা করি। বাণিজ্যিক কাগজ মানে হচ্ছে সিসিপি। তো বাণিজ্যিক কাগজ আমরা নির্ণয় করার জানি যে বাণিজ্যিক কাগজে নির্ণয় করার সূত্র হচ্ছে এইটা। তো হচ্ছে আমরা বলছি যে যদি ইস্যু ব্যয় বা উত্তোলন ব্যয়, ভাসমান ব্যয়, বিক্রয় ব্যয় এগুলো থাকে তাহলে হচ্ছে কি হবে, নিট এনএসবি এটা মানে হচ্ছে নির্ণয় করার জন্য বিক্রয় মূল্য মাইনাস লেনদেন ব্যয়, বা এখান থেকে যে কোনো একটা থাকলে এরকম আমরা বাদ দিয়ে পরে হচ্ছে এনএসবি হবে। তো এটাই কথা। পরে হচ্ছে যদি আবার এই মানে হচ্ছে এগুলার এই যে ব্যয়টা যদি মানে টাকায় থাকে তাহলে তো সরাসরি আমরা কি করতে পারি, বিক্রয় মূল্য থেকে সরাসরি বাদ দিয়ে যেটা হবে সেটা হলো নিট এনএসবি মানে নিট বিক্রয় মূল্য হবে। আর যদি উত্তোলন ব্যয় মানে হচ্ছে এগুলো যদি পার্সেন্টে দেয়া থাকে সেক্ষেত্রে কি করবো আমরা, দেখো এখানে বলছি যদি উত্তোলন ব্যয় পার্সেন্টে থাকে তাহলে বিক্রয় মূল্য গুণ উত্তোলন ব্যয় পার্সেন্ট, মানে বিক্রয় মূল্যর সাথে আমরা উত্তোলন ব্যয়টা পার্সেন্ট করব। পার্সেন্ট করলে যে টাকাটা আসবে ওটা হলো উত্তোলন ব্যয়ের টাকা। তো ওই টাকা দিয়ে আমরা আবার এই যেরকম করে কি করব, এই যে এটা তো টাকাই ছিল না, এটা কি দেয়া ছিল, পার্সেন্টে দেওয়া ছিল, এটা টাকায় রূপান্তর করে পরে এইভাবে আবার বাদ দিয়ে দিব। তো আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, আমরা একটা অঙ্কে যাই, দেখি আমরা বুঝি কিনা। এটা একটা তোমাদের বইয়ের মানে তোমাদের HW 14 নম্বর, মানে হচ্ছে আরও কি 13টা অঙ্ক আছে, এটা কিন্তু বুঝতে হবে। তো টেনশন নেওয়ার কিছু নাই, তো অঙ্কগুলো খুবই সহজ, তোমরা পারবে। তো আমরা একটু দেখি। হ্যাঁ, ঘটনা 1, স্কয়ার কোম্পানি লিমিটেড চলতি মূলধন সংগ্রহের জন্য 15% অবহারে বা বাট্টায় বাণিজ্যিক পত্র বিক্রি করতে চাচ্ছে। লিখিত মূল্য 1000 টাকা, উত্তোলন ব্যয় 2% এবং বাণিজ্যিক পত্রগুলো 4 মাস পর পরিশোধযোগ্য। তাহলে ঘটনা 1 গেল। তাহলে হচ্ছে ঘটনা 1-এর মধ্যে আমরা দেখলাম যে হচ্ছে কি, যে স্কয়ার লিমিটেড চলতি মূলধন সংগ্রহের জন্য 10% অবহারে মানে 10% ছাড়ে মানে বাট্টায় মানে 10% কমে বাণিজ্যিক পত্র বিক্রি করতে চাচ্ছে। লিখিত মূল্য কত টাকা, 1000 টাকা, উত্তোলন ব্যয় 2% এবং বাণিজ্যিক পত্রগুলো 4 মাস পর পরিশোধযোগ্য। আচ্ছা, আমরা এই অঙ্কের ঘ যেটা, হ্যাঁ এটা আমরা পরবর্তীতে আমরা শিখব, জাস্ট আমরা গটা শিখতেছি আজকে। তাহলে গ দেখি। যেহেতু আমাকে বাণিজ্যিক পত্রের ব্যয় নির্ণয় করতে বলছে, তো আমরা বাণিজ্যিক পত্রের ব্যয়ের সূত্রটা নিলাম। তো দেখো এখানে আমরা যেটা দেখব, তো এখানে লিখিত মূল্য কত, লিখিত মূল্য 1000 টাকা নিলাম, কিন্তু এখানে দেখো কোনো বিক্রয় মূল্য নাই। তো আমরা জানি যে লিখিত মূল্য যদি থাকে, বিক্রয় মূল্য যদি না থাকে, তাহলে লিখিত মূল্য যদি শতকের গড়ে থাকে তাহলে বিক্রয় মূল্য আমরা 100 ধরবো, আর লিখিত মূল্য যদি হাজারের গড়ে থাকে আমরা কি ধরবো, বিক্রয় মূল্য 1000 ধরবো। মানে হাজারের ঘরে থাকলে 1000 এবং শতকের ঘরে থাকলে 100। তো দেখো এখানে আমরা বিক্রয় মূল্য এমবির মান পেলাম, এমবির মান এই যে এমবি, এনএসবি, তাহলে এনএসবি বিক্রয় মূল্যই নাই, আবার বলছে অবহারে মানে হচ্ছে বাদ দিতে হবে। তাহলে দেখো এখানে বিক্রয় মূল্যটাকে বের করে নিছি। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে দেখো 1000 টাকা, আমরা বলছি যে বিক্রয় মূল্য তাহলে ধরে নিলাম 1000, তাহলে 1000, তাহলে 10% কমে বিক্রি করবে, তাহলে মূল্য যা আছে তার সাথে 10% কমে। তাহলে মূল্য এখানে তো দেয়া নাই, আমরা তো বললামই যে হচ্ছে যদি বিক্রয় মূল্য দেয়া না থাকে, আমরা লিখিত মূল্য যদি হাজারের ঘরে থাকে তাহলে আমরা 1000 ধরবো, আর লিখিত মূল্য যদি শতকের ঘরে থাকে, এখানে যদি 120 টাকা থাকতো তাহলে আমরা বিক্রয় মূল্য 100 টাকা ধরে নিতাম। যদি এখানে 1200 থাকতো, লিখিত মূল্য আছে 1200 মনে করো, তাহলে আমরা বিক্রয় মূল্য কত ধরে নিতাম, 1000 ধরে নিতাম। তাহলে যেহেতু আমরা এখানে হাজারের ঘরে আছে 1000 ধরে নিলাম বিক্রয় মূল্য, তো এই যত বিক্রয় মূল্য আসছে তার সাথে কত পার্সেন্ট কমে বিক্রি করবে, 10% কমে, এর জন্য 10%টা বাদ দিলাম। তাহলে বাদ দিলে বিক্রয় মূল্য হয় কত পার্সেন্ট, কত টাকা হয়, 900 টাকা। তাহলে 900 টাকা আমরা বিক্রয় মূল্য পেলাম। আবার বলছে যে উত্তোলন ব্যয় 2%, তাহলে আমরা জানি যে এনএসবি বিক্রয়ের জন্য যদি উত্তোলন ব্যয় পার্সেন্টে থাকে তাহলে বিক্রয় মূল্য থেকে আমাদের বাদ দিতে হয়। দেখো এই যে এনএসবি আমরা বিক্রয় মূল্য থেকে এই যে 2% বাদ দিছি, 2% বাদ দিয়া এটা থেকে বাদ দিলে
882 টাকা আসে, তাহলে এনএসবি চলে আসলো। তাহলে এমপি মানে হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড 4 মাস বা 120 দিন, যেহেতু এখানে দিনে দেয়া আছে আমরা 120 দিন বসাবো। তো ঠিক আছে, এই যে দেখো 1000, তো এনএসবি আমরা বের করছি, তা বসাইলাম জাস্ট এইভাবে ক্যালকুলেশন করে 40.14%। তো তোমাদের সুবিধার জন্য, হ্যাঁ, আমি এই যে কথাটা বলছি আবারও আমি তোমাদের সুবিধার জন্য বলতেছি যে দেখো এইখানে বলছে যে স্কয়ার কোম্পানি চলতি মূলধন সংগ্রহের জন্য 10% অবহারে বা বাট্টায়, অবহারে মানে কমে, যে মূল্য আছে তার চাইতে কমে বা ছাড়ে বাণিজ্যিক পত্র বিক্রি করতে চাচ্ছে। তাহলে বাণিজ্যিক পত্রের মূল্য কত, মানে বিক্রয় মূল্য কত, এটাও কিন্তু দেয় নাই। তাহলে বিক্রয় মূল্য আমরা জানি যদি দেয়া না থাকে, তাহলে লিখিত মূল্য যদি 1000-এর ঘরে থাকে তাহলে হচ্ছে আমরা বিক্রয় মূল্যকে 1000 ধরে নিব। যদি শতকের ঘরে 120 টাকা 170 টাকা, তাহলে কতর ঘরে, শতকের ঘরে, তাহলে আমরা বিক্রয় মূল্য 100 টাকা ধরে নিতাম। তো এর জন্য দেখো এখানে আমরা বলছে যে বিক্রয় মূল্য যেহেতু দেয়া নাই, আবার বিক্রয় মূল্য সেটা 10% কমে, তাহলে আমরা ধরলাম যেহেতু বিক্রয় মূল্য দেয়া নাই আমরা 1000 ধরে নিলাম, কারণ হলো এটা 1000-এর ঘরে আছে। তো 1000 বিক্রয় মূল্য, কিন্তু এর চাইতে আরও 10% কম, তাহলে 1000 থেকে 10% কম দিলে তুমি মুখে মুখেও যদি করো যে 10% কমে যদি কমে বিক্রি করি তাহলে 900 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 900 টাকা। দেখো এই যে 10% কম দেবার দিলাম, বিক্রয় মূল্য 900 টাকা। আবার এখানে দেয়া আছে কি উত্তোলন ব্যয় কত, 2% দেয়া আছে। তাহলে উত্তোলন ব্যয় যেহেতু পার্সেন্টে দেয়া আছে, তো আমরা জানি যে উত্তোলন ব্যয় যদি পার্সেন্টে থাকে তাহলে কি এনএসবি থেকে বাদ দিতে হয়, মানে সরি বিক্রয় মূল্য থেকে কি করতে হয়, ওই পার্সেন্টটা বাদ দিতে হয়। দেখো এই যে এখানে কেন বাদ দিতে হয়, কারণ নিট বিক্রয় মূল্য বের করার জন্য। তাহলে এখানে আমরা বিক্রয় মূল্য থেকে 2% বাদ দিয়ে যেটা আসলো সেটা হচ্ছে কি নিট বিক্রয় মূল্য মানে এনএসবি। তো আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তো তোমাদের যে 3টা অঙ্ক আমি বুঝিয়ে দিলাম। তো এখন এইচডব্লিউ তোমাদের থাকবে বাকিগুলা। তো আমি দেখো এই এইচডব্লিউর মধ্যেও আবার কতগুলা অঙ্কর মধ্যে আমি কতগুলা বুঝিয়ে দিব তোমাদের। তো এইচডব্লিউ আছে 2 নম্বর অঙ্ক, দেখো এখানে সিলেট বোর্ড 2019 দেয়া আছে। তো এখানে বলছে ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করো। তো এখানে ব্যবসায় ঋণের ব্যয় এখানে 2/10 40 শর্ত আছে। আবার এছাড়াও কি আছে যে হচ্ছে ব্যাংক ঋণ থেকে 12% সুদে 1 লাখ টাকার ঋণ গ্রহণ করেন, কিন্তু ব্যাংক ঋণের বিপরীতে তাকে 20% ক্ষতিপূরণ জের সংরক্ষণ করতে হয়। তাহলে হচ্ছে ব্যাংক ঋণ ভালো না হচ্ছে ব্যবসায় ঋণ ভালো না ব্যাংক ঋণ ভালো। তাহলে যেহেতু গ নম্বরে আমরা হচ্ছে ব্যবসায় ঋণ করলাম, গোড়ার কথা আমরা কি করব, ব্যাংক ঋণ করব, কারণ ব্যাংক ঋণের কথা এখানে বলা আছে। আর এখানে কোনো অগ্রিম সুদের কথা বলা নাই, সেহেতু আমাদের শর্টকাট যে প্রথম যে সূত্রটা ওইটা কোনটা, যে হচ্ছে I/LA - CB, এই সূত্র গুণ 100, ওই সূত্র দিলে হয়ে যাবে। তো ঠিক আছে, তারপরে এইটা দিনাজপুর বোর্ড 2019, তো এইটা এটার মতোই, হ্যাঁ একই রকমের, কোনো সমস্যা নাই। পরবর্তীতে দেখো যে হচ্ছে এইটা, হ্যাঁ এটা আসছে হলো ঢাকা বোর্ড, ঢাকা, রাজশাহী, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড 2018। তো এখানে দেয়া আছে, তো এখানে 2টা বিকল্প দেয়া আছে যে এই 2টা দিয়ে অঙ্ক করবা, যেটার মধ্যে খরচ কম হবে আমরা গ নাম্বারে তো প্রথম বিকল্প করবই, এই বিকল্পটা করব, এবং গোড়ার গতি তাহলে কোনটা করব, বাকি এই 2 নাম্বারটা করব। এখন যেটার মধ্যে খরচ কম হবে ওইটাই কি গ্রহণ করা উচিত, কারণ খরচ কম হলেই মানে ভালো। তো ঠিক আছে, তারপরে দেখো এখানে লাল দেয়া আছে, তাই না, ওইগুলো কালো এটা লাল, যেহেতু মানে আমরা এটা বুঝবো। তো দেখি আমরা একটু বোঝার চেষ্টা করি। জনাব ইমরান কাপড় ব্যবসায়ী, আসন্ন শীত মৌসুমে পাককালে তিনি ঢাকার জেসিকো গার্মেন্টস থেকে বাকিতে 10 লক্ষ টাকার কাপড় ক্রয় করেন। এক্ষেত্রে বাকির শর্ত হচ্ছে 4/10 নিট 30, মানে বাকি শর্তটা এরকম যে হচ্ছে 30 দিনের মধ্যে টাকাটা দিতেই হবে 10 লাখ টাকা, এবং 10 দিনের মধ্যে দিলে 4% কম পাওয়া যাবে। তো তাই বলছে, দেখো গ নম্বর বলছে জনাব ইমরান জেসিকা গার্মেন্টসের ধার 30তম দিনে পরিশোধ করলে কত হবে। তাহলে এইটা যেভাবে আছে এইভাবে তুমি কি করে দিবা, মানে অঙ্কটা করবা, অঙ্ক করলে একটা রেজাল্ট আসবে। পরে দেখো মানে হচ্ছে একটা পার্সেন্ট আসবে। আবার বলছে জনাব ইমরান সর্বোচ্চ কত দিনের মধ্যে ধার পরিশোধ করলে মোট ধারে মানে মোট বাকি টাকার অর্থ অপেক্ষা কম পরিশোধ করতে পারবে। তাহলে সে যদি 10 দিনের মধ্যে দেয় তাহলে কয় পার্সেন্ট কম পাবে, 4%। তাহলে হলো 10 লক্ষ টাকার যদি 4% বাট্টা করে যে টাকাটা হবে ওইটা কম দিতে পারবে। এটাই কথা, এটা সহজ, তোমাকে প্যাসের তো কিছু নাই এখানে। যে সে এখানে বলছে যে হচ্ছে সে জনাব ইমরান সর্বোচ্চ কত দিনের মধ্যে ধার পরিশোধ করলে, মানে এই বাকি টাকা পরিশোধ করলে সর্বোচ্চ কত দিনের মধ্যে, সর্বোচ্চ 10 দিনের মধ্যে যদি পরিশোধ করে তাহলে সে কত টাকা কম দিতে পারবে।
তাহলে 4% কম দিতে পারবে। তাহলে 10 লাখ টাকার উপর থেকে তুমি যদি 4% করো, 4% করলে কত টাকা আসে? 4 লাখ টাকা। তাহলে হচ্ছে সে কি করতে পারবে না, 1 লাখে আসে 10,000, তাহলে 10 লাখে আসে হচ্ছে 40,000, তাই না? মানে হচ্ছে 4%। তো আরে কি বলতেছি, আচ্ছা যাই হোক, তো 4% করলে 10% না তো এখানে, না এখানে হচ্ছে 4%। তো 10%-এ হচ্ছে যা আসে ওইটা বাদ দেওয়ার পরে যেটা হবে ওইটাই আমরা কি করতে পারবো? কম দিতে পারবো, তাই না? হ্যাঁ তাই। তো এখানে 4% কম, এটা দিয়ে করবা। তো তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? জাস্ট তোমরা হচ্ছে 10 লাখ টাকা বাকি নিছো, কত দিনের মধ্যে দিলে তুমি এই 4% কম দিতে পারবা? সর্বোচ্চ কত দিনের মধ্যে? সর্বোচ্চ 10 দিনের মধ্যে যদি আমি টাকাটা দেই আমি 4% কম দিতে পারবো, তাই বলছে। দেখো, জনাব ইমরান সর্বোচ্চ কত দিনের মধ্যে ধার পরিশোধ করলে মোট ধারের অর্থ অপেক্ষা কম পরিশোধ করতে পারবে, হ্যাঁ এখানে, এবং কত কম পরিশোধ করতে পারবে। তাহলে ওইটা পার্সেন্ট যেটা আছে ওটা বাদ দিলে যেটা হবে অত টাকা কম পরিশোধ করতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরে 7 নম্বরটা, এটা যশোর 2000 একদম খুব সোজা, বাণিজ্যিক কাগজ বের করতে বলছে। প্রথমটা বাণিজ্যিক কাগজ বের করতে পারবা, পরেরটায় ব্যাংকিং করবা, যেটার মধ্যে খরচ কম ওইটাই গ্রহণ করা উচিত। তারপরে দেখো এটা 8 নম্বরটা, এটা লাল দেয়া আছে, তো এটাকে আমাকে বোঝাইতে হবে। তো 8 নম্বরটা দেখো, একটা জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান 2/10 নিট শর্ত কত? 60 শর্তে পণ্য ক্রয় বিক্রয় করে থাকে। তিনি ব্যাংক হতে 5 লাখ টাকা ঋণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানটির মালিক ব্যাংক হতে গৃহীত ঋণের মাধ্যমে নগদ বাট্টার সুযোগ গ্রহণের চিন্তাভাবনা করছে। পরবর্তীতে প্রতিষ্ঠানের মালিক পরিশোধের সময় 10 দিন বৃদ্ধি করে। ব্যাংক সুদের হার 12%। তাহলে এখানে গ নম্বর বলছে যে প্রতিষ্ঠানটি ব্যবসায় ঋণের ব্যয় কত? তাহলে প্রতিষ্ঠানটি প্রথমে এইটা দিয়ে যেটা করবা, তো এটার রেজাল্ট আসবে গেল। পরবর্তীতে যে হচ্ছে পরিশোধের সময় যে 10 দিন বৃদ্ধি করছে, তো 10 দিন বৃদ্ধি করার পরে ঘোড়ার গতে, কিন্তু এটা এই দেখো আমি বলে দিছি যে ঘোড়ার গতে পরবর্তীতে পরিশোধকাল 70 দিন দিয়ে করলে তোমার আসে কত? এটা আসে। তাহলে একটা আসলো ব্যবসায় ঋণের ব্যয় আসে 14, আর একটা হচ্ছে কত? 12। তাহলে আমি যদি ধার নিতে চাই তাহলে আমি 10 দিন বৃদ্ধি করলেও আমার খরচ এত আসে। আর আমি যদি ব্যাংক থেকে ঋণ নেই, ব্যাংক থেকে ঋণ নিলে কত টাকা সুদ দিতে হবে আমার? 12%। তাহলে কোনটা নেওয়া উচিত? পরিশোধকাল বাড়িয়ে দিলেও তারপরেও কিন্তু আমার খরচ বেশিই থাকতেছে, আর ব্যাংক থেকে ঋণ নিলে আমার কম দিতে হয়। তাহলে আমার কোনটা নেওয়া উচিত, কোনটা গ্রহণ করা উচিত? তাই বলছে উদ্দীপকের পরিশোধ সময় বৃদ্ধির ফলে নগদ বাট্টার সুযোগ গ্রহণের সিদ্ধান্ত কি প্রভাবিত করবে? মানে হচ্ছে নগদ বাট্টার সিদ্ধান্ত মানে হচ্ছে তুমি যদি এই নগদ বাট্টার সুযোগ যদি গ্রহণ করতে চাও তাহলে কয়দিনের মধ্যে দিতে হবে? হ্যাঁ অবশ্যই 10 দিনের মধ্যে দিতে হবে। তাহলে কি প্রভাবিত করবে কিনা? হ্যাঁ প্রভাবিত করবে। দেখো এখানে অবশ্যই খরচটা কি হয়ে যায়? কম হয়ে যায়। পরিশোধকাল যদি বৃদ্ধি করে তাহলে কি আগে যা ছিল তার সাথে পরিশোধ কি হয়ে যায়? কম হয়ে যায়, তাই বলছে এখানে। হ্যাঁ, তো আমাদের অবশ্যই এটা করে। তোমার মতামত দিতে বলছে, তো মতামত দিয়ে দিবা যে হচ্ছে পরিশোধকাল বৃদ্ধি করার ফলে নগদ বাট্টার সুযোগ গ্রহণের সিদ্ধান্ত প্রভাবিত করবে। কারণ হচ্ছে পরিশোধকাল বৃদ্ধির আগে ছিল এত % এবং পরিশোধ সময় বৃদ্ধির ফলে হয় এত, যা পূর্বের তুলনায় কম। এটা লিখে দিবে এভাবে। তো ঠিক আছে, তারপরে দেখো এখানে 9 নম্বর দেওয়া আছে, এইটার এটা সেম, এই অঙ্ক আর এই অঙ্কটা সেম। হ্যাঁ, আমি যে এই নাম্বার লিখে দিছি তোমরা একটু দেখবা। তো এইটাও সোজা একদম, দুইটা কোম্পানি, হিরো কোম্পানি ব্যবসায় ঋণের ব্যয়, তো হিরো কোম্পানি এটা দিয়ে করবা। পরে আবার অন্যদিকে বলছে বাজাজ কোম্পানি। এখন কোন কোম্পানির বাইক কিনবে? তাহলে হিরোরটা করবে ঘোড়ার গতে এবং হিরোরটা করবে গতে এবং ঘতে করবে হচ্ছে বাজাজেরটা, তাই না? তাহলে যেটা খরচ কম ওইটা আমরা করব। তো এখানে লাল দাগ আরেকটা অঙ্ক দেয়া আছে, তো এটা আমরা এই আরেকটা দেয়া আছে। হ্যাঁ, তো এই দুইটা করলে আজকের জন্য আমাদের অঙ্ক করা শেষ হয়ে যাবে। দেখো, জনাব আনোয়ার ব্যবসায় কার্যকরী মূলধন সংগ্রহের জন্য 2/10 N 30 শর্তে ব্যবসায়ী ঋণ সংগ্রহ করেন এবং বাণিজ্যিক ব্যাংক থেকে 1.5 মাসিক চক্রবৃদ্ধি সুদের হারে অর্থ সংস্থানের ব্যবস্থা করতে পারেন। তাহলে এরকম একটা আমরা অঙ্ক আমরা করছি। আমরা জাস্ট এটার মতো একদম সেম একটা অঙ্ক প্রথম যে আমরা এই করলাম, এখানে জাস্ট আমরা ব্যবসায়ী ঋণের খরচটা বের করব এবং বাণিজ্যিক ব্যাংক বলছে প্রতি মাসে নিবে। তাহলে এটা EIR মানে প্রতি মাসে এত নিবে। কত নিবে? 1.5, আসলে এত নিবে। তাহলে EIR বের করার পরে যেটা হয় ওইটা দেখব।
তাহলে দেখবো যে যদি ডাবল মানে 12 দিয়ে গুণ দেওয়ার পরেও যদি দেখবো যে এটার চেয়ে যদি কম হয়, তাহলে কি যেটার মধ্যে খরচ কম হবে ওইটাই আমরা গ্রহণ করব, এটাই বলছে। তারপরে 12 নম্বরটা, এটা আমরা একটু মনোযোগ সহকারে একটু দেখি। দেখো কি বলছে, যে জনাব সোহেল একজন ব্যবসায়ী, তিনি এসিআই লিমিটেড থেকে 4/10 নিট শর্ত 2 লাখ টাকা পণ্য বাকিতে ক্রয় করালেন। তিনি ব্যাংক থেকে 20% হারে 6 মাস মেয়াদি ঋণ নিয়ে বাকিতে পণ্য ক্রয়ের অর্থ 10 দিনের মধ্যে পরিশোধের কথা ভাবছেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে, এতে তিনি 4% বাট্টার সুযোগ নিতে পারবেন। তাহলে শুধু যে ব্যাংক থেকে যদি সে ঋণ নেয়, তাহলে তাকে 4% গ্রহণ করবে। তাহলে ঋণ নিলে কত পার্সেন্ট সুদ দিতে হবে? 20% সুদ দিতে হবে। তো এখানে বলছে যে এটা গ নম্বর, যেহেতু পার্থক্য দেখাতে বলছে, এটা আমাদের কোনো অঙ্ক না, আমরা দেখবো ঘোরার কথা কি বলছে। বাট্টার সুযোগ গ্রহণের জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ, তাহলে বাট্টা থেকে সুযোগ যদি গ্রহণ করি, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে কি হয়? 20% সুদ দিতে হয়। তাহলে এটা বুঝলাম গেল। পরে দেখো একটা কিন্তু গেল, বাট্টার সুযোগ গ্রহণ থেকে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, তাহলে কত পার্সেন্ট সুদ? 20% সুদ। 2 নম্বর, ব্যাংক থেকে ঋণ না নিয়ে 60তম দিনে যদি আমরা পরিশোধ করি, তাহলে আমার উত্তরের সপক্ষে যুক্তি দিতে বলছে। আমি যদি ব্যাংক থেকে ঋণ নেই, তাহলে আমাকে সুদ দিতে হবে কত পার্সেন্ট? 20%। আর আমি যদি ব্যাংক থেকে ঋণ না নিয়ে এখানে 60তম দিনে টাকা পরিশোধ করি, তাহলে আমাদের খরচ আসে কত পার্সেন্ট? 30%। তাহলে খরচ কোনটা ভালো? আমার ব্যাংক থেকে 20% ঋণ নিয়ে এটা এই 10 দিনের মধ্যে টাকা নিলেই খরচ কম হয়। বুঝতে পারছো কথাটা? মানে হচ্ছে আমি ব্যাংক থেকে যদি ঋণ নিয়ে টাকাটা আমি দিয়ে দেই, তাহলে ব্যাংকের ঋণের বাবদ সুদের বাবদ খরচ হয় 20%, গেল। তাই বলছে যে বাট্টার সুযোগ গ্রহণের জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা, তাহলে গ্রহণ করলাম 20% ঋণ নিয়ে আমি যদি দিই, তাহলে 20% সুদ দিতেই হবে, এর সাথে বেশি না। আর যদি আমি আরও 10 দিন বাড়িয়ে দেয়, আমাদের যদি 60 দিনের মধ্যে যদি আমি টাকা দেই, 60তম দিনে যদি টাকা দেই, তাহলে দেখতেছি যে আমি 10 দিনের মধ্যে টাকাটা দিলাম না, মানে বাট্টার সুযোগ গ্রহণ করলাম না, 60 দিনে টাকা দিলাম, তাহলে আমাদের খরচ কিন্তু বাইরে গেল আর 10%, মানে 30% খরচ। তাহলে ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকাটা দিয়ে দেয়াই উত্তম। আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, আমরা এই যে কয়েকটা অঙ্ক আমরা লাল কালি দিয়ে করলাম, এগুলো তো করবাই, জাস্ট এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য দরকার ছিল, আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। বাকি যেগুলো আসতে এগুলো তোমরা পারবা। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো। তো আমি রেফারেন্স দিয়ে দিয়েছি কোন বোর্ডের, তোমরা একটু না বুঝতে পারলে একটু দেখে নিবা। হ্যাঁ, সলিউশন তো দেখবাই, বুঝতে পারবা না। তারপরেও যদি বুঝতে না পারো, তাহলে আমি বললাম যে আলাদা আলাদাভাবে দিলে, গ্রুপে না দিলে, আলাদা আলাদাভাবে দিলে বুঝতে পারি যে আসলে কার কি সমস্যাটা। সবাই একসাথে দিলে আসলে বোঝা যায় না। তো ঠিক আছে, তোমরা দিবা। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে নক করবা। তো ঠিক আছে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং তোমরা উপকৃত হয়েছো। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।